বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কাহিনীর অভাব নেই। বিভিন্ন আঙ্গিকে যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর কাহিনী লেখা হয়েছে। সাহিত্য হিসাবে এইসব রোমাঞ্চকর কাহিনীগুলোর এক বিরাট অবদান রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যকে রোমাঞ্চকর কাহিনী কম সমৃদ্ধ করেনি। শ্বাসরুদ্ধকর উত্তেজনাকর কাহিনীগুলি পড়তে পড়তে গায়ের রুম খাড়া হয়ে ওঠে, শরীরে শিহরণ জাগে। শরীর ও মনের এই পর্যায়কে রোমাঞ্চ বলে। রোমাঞ্চকর কাহিনীর মধ্যে ভৌতিক, অলৌকিক, ডিটেকটিভ, অ্যাডভেঞ্চার, বিজ্ঞান গল্প, শিকারের গল্প সব কিছুই পড়ে। আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের হয়তো ভালো লাগবে, তাই আমার এই নিবেদন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন এই আশাই রাখি। আমার এখন যে চেহারা দেখছিস, বললেন তারিণী খুঁড়ো, তা থেকে আমার ইয়ং বয়সের চেহারা তোরা কল্পনা করতেই পারবি না। কিরকম চেহারা ছিল আপনার খুঁড়ো? জিজ্ঞেস করল ন্যাপলা। ধর্মেন্দ্রের মতো? যা যা, বললেন খুঁড়ো, ওরকম ন্যাসপাতি মার্কা চেহারা নয়। টকটকে রং, ব্যায়াম করা পাকানো শরীর, জামা খুললে প্রত্যেকটি মাসল আঙুল দিয়ে দেখানো যায়। অ্যানাটমিক চার্টের দরকার হয় না। আর ফিল্ম স্টারের কথা কি বলছিস? জানিস কত অফার পেয়েছি হিরো হবার জন্য? ইস, আর আপনি নিলেন না, বলল ন্যাপলা। অবশ্যই তখন তো বোধ হয় সাইলেন্ট ছবি, তাই না? কে বলল সাইলেন্ট? আমি বলছি স্বাধীনতার কয়েক বছর আগের কথা। সাইলেন্ট ছবি তো ফুরিয়ে গেছে 30 সনের কিছু পরেই। আপনি রিফিউজ করলেন? আলবাত। একবার একটা ছবিতে অভিনয় করতে বলেছিল, তবে সেটা অন্য গল্প, আরেকদিন বলবো। আসলে ফিল্মের হিরো হবার শখ আমার ছিল না। আমি চেয়েছিলাম আমার গোটা জীবনটাই হবে একটা সিনেমার গল্প, একটা খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার, অথবা বলতে পারিস একটা সিরিজ অফ অ্যাডভেঞ্চার্স। রং মেখে ক্যামেরার সামনে দাঁড়াবো, ডিরেক্টর মশাই ডুগডুগি বাজাবেন, আর আমি নাচবো। এ শর্মা সে শর্মা নয়। আজ কোনো অ্যাডভেঞ্চার বিষয় বলবেন মিস্টার শর্মা? জিজ্ঞেস করল ন্যাপলা। খুঁড়োকে এ ধরনের কথা বলার সাহস একমাত্র ন্যাপলারই আছে, তবে সেটা খুঁড়ো বিশেষ মাইন্ড করে না বলেই মনে হয় না। বাইরে একটা খিটখিটে ভাব দেখালেও আসলে ওর মনটা নরম, এটা জানতাম। বেনেটোলা থেকে বালিগঞ্জে আসেন যে শুধু আমাদের গল্প শোনাবার জন্যই, এটা তো মিথ্যে নয়। দুধ চিনি ছাড়া চায়ে পরপর দুটো চুমুক দিয়ে খুঁড়ো বললেন, 1944-এ আজমির, তখন আমার বয়স 28। আমরা 5 জন, আমি, ভুলু, চটপটি, সুনন্দ আর ন্যাপলা, গল্পের জন্য রেডি হয়ে বসলাম। চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুঁড়ো আরম্ভ করলেন। আগ্রায় একটা ব্যাংকে চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছি। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল ধরণী কাকার কথা, আমার বাবার মাস্তুতো ভাই। তিনি জয়পুরে হোমিওপ্যাথি করে বেশ প্রসার জমিয়ে বসেছেন। রাজস্থানটা দেখা হয়নি, অথচ ছেলেবেলা থেকেই ওই দেশটার উপর একটা আকর্ষণ রয়েছে। মনে হয় ভারতবর্ষে ওটাই হলো সত্যিকারের রোমান্স ও অ্যাডভেঞ্চারের ঘাঁটি। চলে গেলুম কাকার কাছে। আমি বেকার জেনে কাকার ভুরু কুঁচকে গেল। বললেন, তোর মতো একজন জোয়ান ছেলে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আজমির যাবি? বললুম, কি আছে সেখানে? কাকা বললেন, সেট গঙ্গারাম আমার পেশেন্ট, পেটের আলসারে ভুগত, আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন। তার একজন ইংরেজি জানা সেক্রেটারি দরকার। তোর তো ইংরেজিতে অনার্স, যদি চাস তো তোকে রেকমেন্ড করে দিতে পারি। কখন কি কাজে দরকার পড়ে তাই টাইপিংটা আগেই শেখা ছিল। কাজে সেক্রেটারির চাকরির পক্ষে আমি অনুপযুক্ত নই। তবু লোকটা সম্বন্ধে একটু ডিটেল জানা দরকার বলে প্রশ্ন করলুম, কি করেন গঙ্গারাম? গঙ্গারাম বললেই 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো, শেষে মনে পড়ে যায়। কাকা বললেন, গঙ্গারাম মস্ত ধনী, হিরে জহরতের কারবার, বিদেশে করেসপন্ডেন্স চালাতে হয়। যে সেক্রেটারি ছিল সে নাকি বিয়ে করার নাম করে সেই যে গেছে আর আসেনি। বস হিসাবে গঙ্গারাম কি কোনো গোলমাল নেই, তবে ওর একটা ছেলে আছে, বছর 12 বয়স,
সে নাকি একটি মূর্তিমান বিচ্ছু, সে যদি কিছু করে থাকে। আমি বললাম, কুছ পরোয়া নেই, যে ছেলের এখনো গোপ গজাবাস বয়স হয়নি তাকে আবার ভয় কিসের, ও আমি সামলে নেব। তাহলে আর কি, লেগে পড়, আমি গঙ্গারামকে লিখে দিচ্ছি, আমার রিকোয়েস্ট ও ঠেলতে পারবে না। কাকার এই চিঠিতেই গঙ্গারাম রাজি। লিখলেন, সেন্ড ইউর নেভিউ ইমিডিয়েটলি। একবার অম্বর পার্সেলটা ট্যুর মেরে জয়পুর থেকে চলে গেলাম মুসলমানদের পবিত্র তীর্থস্থান আজমিরে। একবার একটা প্রাসাদ বানিয়েছিল এই শহরে। আজমির থেকে 7 মাইল পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর, সব মিলে যাকে বলে ঐতিহ্য মইয়ান। প্রথম রাতটায় থাকলাম সার্কিট হাউসে, কাকাই ব্যবস্থা করে দিয়েছিলেন। আনসাগর নামে বিরাট লেকের ধারে এমন একটি সার্কিট হাউস ভারতবর্ষে আর 2টি আছে কিনা সন্দেহ। বারান্দায় বেতের চেয়ারে বসে যে দৃশ্য দেখলুম তা জীবনে ভুলব না। হাজার হাঁস চড়ে বেড়াচ্ছে লেকে, পশ্চিমে তারাগড় পাহাড়, তার পিছনে টেকনিকালা ছবির মতো সানসেট হচ্ছে। সেট গঙ্গারামের গদি এবং বাসস্থান শহরের মধ্যিখানে হলেও বাড়ির ভেতরে একবার ঢুকে পড়লে সেটা আর বোঝার জো থাকে না। 27 বিঘে জমির উপর বাড়ি, আর সেটাকে ঘিরে দুর্গের মতো পাঁচিল। 250 বছরের সোনাদানার ব্যবসা। ঘরে যে কত মহামূল্য রত্ন আর গয়নাগাটি আছে তার হিসেব নেই। সেই জন্য এই পাঁচিলের ব্যবস্থা। যদিও তাতেও 16 আনা সেফটি হয় না, সেটা পরে বুঝেছিলাম, তবে সে কথা যথাস্থানে প্রকাশ্য। গঙ্গারামের সঙ্গে সকালে গদিতে দেখা করলুম। ভদ্রলোকের বয়স 60-65, ঘি খাওয়া নধর পরিপুষ্ট চেহারা। একবার বসে পড়লে উঠতে গেলে পাশের লোককে হাত ধরে হেল্প করতে হয়। আমায় দেখে প্রথম প্রশ্ন হলো, আর ইউ বেঙ্গলি? এ প্রশ্নের অবশ্যই একটা কারণ আছে, সেটা এখানে বলি। আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক খদ্দের আসে। ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো, তার উপর একজোড়া তাগড়ায় গোঁপ তাতে এমন এক পার্সোনালিটি এনে দিয়েছে যে দেখেই ডিসাইড করলুম ও জিনিস আমারও চাই। 2.5 মাস লেগেছিল গোঁপের ওই শেপ নিতে। মাঝখানটা ভরাট পুরু, আর দুপাশে দুটো যেন হাতির সুঁড় সেলাম ঠুকছে। কলকাতার বাঙালিদের মধ্যে থেকে গোঁপ জিনিসটা তখন প্রায় উঠে গেছে, কিন্তু পশ্চিমে অনেকেই ওটার খুব তোয়াজ করে, আর রাজস্থানে তো কথাই নেই। গদি থেকে বাড়ির ভিতরে ঢুকে একটা প্রকাণ্ড উঠোন পেরিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে আরেকটা উঠোনে পৌঁছালাম। তারই পাশে বারান্দার ধারে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করল মহাবীর। বোঝাই যাচ্ছে এটা শীষমহল জাতীয় একটা কিছু ছিল, কারণ ঘরের সাদা দেওয়াল আয়নার টুকরো দিয়ে মোড়া। আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারলাম। ঘরের মেঝেতে 2টি এবং খাটের উপর একটি জ্যান্ত বিছে অবস্থান করছে। মেঝের 2টি তেঁতুলে আর খাটের উপরটি একেবারে খোদ ক্যাঁকড়া বিছে। শেষেরটি আপাতত খাটের মধ্যিখান থেকে বালিশ লক্ষ্য করে এগুচ্ছে। আমি জানি মেঝের 2টি চেহারাতেই যা ভয়ের উদ্বেগ করে, কামড়ে বিষ নেই, তবে বিছানার উপর যেটি তার ল্যাজের ডগায় বাঁকানো হুলটির ছোবল একেবারে মারাত্মক। বিচ্ছু বিশ্লেষণের তাৎপর্য যে এইভাবে প্রথম দিনই বোঝা যাবে সেটা ভাবিনি। আমি ঘর থেকে বেরিয়ে মহাবীর বলে একটা হাঁক দিলুম। তাতে উত্তর না পেলেও ডাকের ফলে উল্টো দিকের বারান্দায় স্বয়ং সীমানের আবির্ভাব হলো। হেলতে দুলতে সে এসে দাঁড়ালো একটা থামের পাশে। আমি তাকে ডাকলুম, ইধার আও। বিচ্ছু এগিয়ে উঠোনের মাঝ বরাবর এসে আবার থামলেন। হাত দিয়ে বিচ্ছু তুলতে পারো? জিজ্ঞেস করলুম আমি। সীমা নিরুত্তর। এসো দেখে যাও কি করে তোলে। এবার শ্রীমানের কৌতূহল হলো। এখানে বলে রাখি, আমিও নিজে কোনোদিন হাত দিয়ে কাঁকড়া বিছে তুলিনি, তবে সেটা যে সম্ভব তা জানি, কারণ ছেলেবেলায় গনসা বলে আমাদের একটা চাকর ছিল, তাকে এই জিনিস করতে দেখেছি। খপ করে ঠিক হুলের তলাটা ধরে তুলে ফেললে হুল ফোটাবার আর মৌকা পায় না বিছে। মহাবীর আমার ঘরের দরজার মুখটাতে এসে দাঁড়ালো। আমি দম টেনে নিয়ে এক বুক সাহস নিয়ে দুগ্গা দুগ্গা বলে এক ছোবলে খাটের উপর থেকে বিছেটাকে ল্যাস ধরে তুললুম। তারপর সেটা 2 আঙুলে ঝুলিয়ে মহাবীরের মুখের কাছে নিয়ে গিয়ে বললুম, বিছেগুলোকে বাইরে ফেলে আসার জন্য একটা পাত্র নিয়ে এসো। আর দেখছই তো আমার যখন ভয় নেই
তখন আমাকে ভয় দেখেও কোনো মজা নেই। মহাবীর 1 মিনিটের মধ্যেই একটা কাঁচের ব্যায়াম নিয়ে এলো। তার ভিতরে দেয়াল লাড্ডুর গুঁড়ো লেগে রয়েছে। তারই মধ্যে প্রথম ক্যাঁকড়া বিচিটাকে, তারপর তেঁতুলে বিচে দুটো ফেলে বললুম, এগুলোকে বাড়ির পাঁচিলের বাইরে ফেলে এসো। মহাবীর গেল। তারপর কিছুক্ষণের মধ্যে এসে রিপোর্ট করে গেল যে সে আমার আজ্ঞা পালন করছে। মহাবীরকে পড়ানোর টাইম ছিল সন্ধ্যে 7টা থেকে 9টা। একতলার পিছন দিকে আমার ঘরের উল্টো দিকে একটা ঘরে বসে পড়াশোনা হতো। আমি গিয়ে বসলেই বিয়ারা 1 গ্লাস শরবত দিয়ে যেত। সেটা যে কিসের শরবত তা কোনোদিন ঠাউর করতে পারিনি, তবে বলতে পারি এমন সুস্বাদু সুগন্ধি শরবত আর কোনো দিন খাইনি। শরবত শেষ হতে না হতেই এক ছাত্র এসে পড়তেন। একদিন দেখি ছেলে আর আসে না। আমি ঘড়ি দেখছি, 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট, 1 ঘন্টা, তবু সে আসে না। দেরির কি কারণ হতে পারে বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ সীমান এসে হাজির। কি ব্যাপার বলো তো? জিজ্ঞেস করলাম তাকে, এত দেরি কেন? তোমায় একটা জিনিস দেখাবো তাই, বললেন সীমান। বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাগ থেকে চাবি বের করতে পারছিলাম না। সর্বনাশ, বাবার ট্যাগ থেকে চাবি? সেটি যে গাঁজা জাতীয় কিছু একটা সেবন করেন সন্ধ্যাবেলা সেটা জানতাম। কিসের চাবি জিজ্ঞেস করলাম আমি। সিন্ধুকের, বললেন সীমান বিচ্ছু। তারপর পকেট থেকে একটা জিনিস বার করে ঠক করে টেবিলের উপর রাখলো। ল্যাম্পের আলোয় সেটা চোখ ধাঁধানো ঝলসানি আমায় থমকে দিল। জিনিসটা একটা সোনার লকেট, সাইজে ক্যারামেল স্ট্রাইকারের মতো। মাঝখানে একটা আধুলি প্রমাণ সবুজ মণি, নিজ্ঞাত মরকত বা পান্না। তাকে ঘিরে আছে হীরের বলয়, আর তাকে আবার ঘিরে আছে সোনার সূক্ষ্ম কারুকার্যের মধ্যে বসানো চুনি আর পান্না। জাহাঙ্গীর বাদশার জিনিস ছিল এটা, চাপা গলায় বলল মহাবীর। 20 লাখ টাকা দাম। বাবা কাউকে দেখান না, কাউকে বিক্রি করবেন না। আর তুমি এটা সিন্ধুক থেকে বার করে নিয়ে এলে? বাহ, এটা তোমাকে দেখাবো না, তোমার দেখা হলে আবার রেখে দিয়ে আসবো। আমি অবাক হয়ে একবার লকেটের দিকে একবার মহাবীরের দিকে দেখছি। এমন সময় হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন সীমান। টোটো সিং এর নাম শুনেছ? কে টোটা সিং? আসল নাম কেউ জানে না, ডাকু টোটা সিং। পুলিশ ধরে জেলে পুরেছিল, ও জানলার গড়া হাত দিয়ে বেঁকিয়ে পালিয়ে যায়। এবার মনে পড়ল কোনো একটা কাগজে পড়েছিলাম বটে। রাজপুত ডাকাত, রাজপুতদেরই মতো চেহারা, ফর্সা রং, কিন্তু ডাকাতি করে মিসকালো ভিলদের সঙ্গে। ভারী রহস্যময় চরিত্র। পুলিশ জেরা করে কিছু জানতে পারেনি। দুর্ধর্ষ সাহসী আর বন্দুকের অবর্ত নিশানা, গায়েও নাকি প্রচুর শক্তি। হঠাৎ টোটা সিং এর কথা জিজ্ঞেস করছো কেন? আমাদের বাড়িতে ডাকাত এলে মজা হবে। আমি তো বললাম, এসব কি বলছো তুমি? গোলাগুলি চলবে আর মজা হবে না? এসব কথা বলো না মহাবীর। যদি লোক খুন হয় সেটা কি খুব ভালো হবে? মহাবীর আর কিছু বলল না। তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেলাতে পারলাম না বলে বোধহয় সে কিছুটা হতাশ হলো। তাকে লকেটটা দিয়ে বললাম, যাও এটা রেখে এসো বাবার সিন্ধুকে। মহাবীর বাধ্য ছেলের মতো লকেটটা নিয়ে বেরিয়ে গিয়ে আবার 5 মিনিটের মধ্যে ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশোনা হলো না। রাত্রিতে শুয়ে শুয়ে লকেটটার কথা আর সেই সঙ্গে কি বিপুল ধনদৌলতের মধ্যে রয়েছি আমি সেই কথাটা ভাবছিলাম। আমার ঘরের উপরেই সেট গঙ্গারামের ঘর। সেটজির ইনসোমানিয়া, রাত 2:30-3টার আগে ঘুম আসে না। নেশার ফলে সন্ধ্যে 7টা নাগাদ একটা তন্দার ভাব আসে, তারপর 10টা থেকে একেবারে সজাগ। এই ব্যারাম হোমিওপ্যাথিতে সারেনি, তাই সেটজি অ্যালোপ্যাথির ঘুমের বুড়ি খান। কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ ঘরে পায়চারি করেন। তার পদধ্বনি আজ শুনতে পাচ্ছি আমার মাথার উপরে। ক্রমে সেই পায়ের শব্দ থেমে গেল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঢং ঢং করে গদির ঘরের জাপানি দেয়াল ঘড়িতে 2টো বাজল, আর তার কিছুক্ষণ পরে মাথায় আকাশ ভেঙে পড়ল। একে টেলিপ্যাথি বলবো না কি বলবো জানি না,
আজই সন্ধ্যায় ডাকাতের কথা হলো, আর আজই ডাকাত পড়ল সেঠ গঙ্গারামের বাড়ি। প্রথমে সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে, তারপর ঘোড়ার চিঙি আর উটের পরিত্যায়ী আর্তনাদ, তারপর হই হুল্লা, আর পরপর 3টে বন্দুকের আওয়াজ পেয়ে আমি খাটের উপর সদান উঠে বসলাম। ঘর থেকে বারান্দায় বেরোবো কিনা ভাবছি, এমন সময় বেশ কিছু লোকের একসঙ্গে দ্রুত পায়ের শব্দে সমস্ত বাড়িটা গম গম করে উঠল। দরজা দিয়ে মুখ বাড়িয়ে ওদিকের বারান্দায় দেখার চেষ্টা করলাম। বারান্দার যে অংশটা দেখা যায় তাতে আলোকরশ্মির ছটছটানি দেখে বুঝলাম কে বা কারা যেন টর্চ ফেলছে। মাথায় রাগ চেপে গেল। শেঠজি আমাকে একটা রিভলভার দিয়েছিলেন, সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেলুম। বাড়িতে ডাকাত যদি পড়েই থাকে তো এভাবে কেঁচো হয়ে ঘরে বসে বাঙালির মুখে যে গালি পড়বে। কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্রই একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গিয়ে পিছনের একটা কাঁচের জানালাকে চৌচির করে দিল। আমি বেগটিক দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়লুম। গোলাগুলি চললে এটাই যে প্রশস্ত পন্থা এটা আমার জানা ছিল, তাও উপুর অবস্থাতেই হাত বাড়িয়ে রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে একটা গুলি চালিয়ে দিলুম। লোকটা আর্তনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আজ অমাবস্যা, কিন্তু উঠোনের উপরে ছাদ নেই। তারার আলোতে তবু কিছুটা দেখা যাচ্ছিল। এইভাবে কুরুক্ষেত্র চলল মিনিট 20। শেঠজির বাড়ি পাহারা দেওয়ার জন্য সশস্ত্র দারোয়ান ছিল গোটা 8 কাজে যুদ্ধ যে শুধু একতরফায় ঘটেছে তা নয়। ক্রমে হল্লা, আর্তনাদ, গুলির শব্দ, পায়ের শব্দ ইত্যাদি সবকিছু থামার পর আমি আবার উঠে দাঁড়ালাম। তখন এদিক ওদিক বাতি জ্বলতে শুরু করেছে। উপর থেকে মেয়েদের গলায় ঘোর বিলাপধ্বনি শোনা যাচ্ছে। যতদূর মনে হয় রেড সাকসেসফুল। মিনিট খানেকের মধ্যেই মুহাবির দৌড়ে নেমে এলো দোতলা থেকে। সে আমার ঘরেই যাচ্ছিল। মাঝপথে আমাকে দেখে থেমে গিয়ে টাটকা খবর দিয়ে দিল, টোটা সিং ডাকাতের দল বিস্তর ধনরত্ন লুট করে নিয়ে চলে গেছে, ইনক্লুডিং শেঠজির সিন্দুক খুলে জাহাঙ্গীরের লকেটও। শেঠজি নিজে নাকি বিপদ বুঝে গিন্নি ও মুহাবিরকে নিয়ে ছাদে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। তার 2 ছেলে প্রতাপ ও রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দুজনেই জখম। এছাড়া 2টি প্রহরী মরেছে, আরেকটির পায়ে গুলি লেগেছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। পুলিশের ডায়েরি ইত্যাদি যা করবার সে তাই হলো। এখানে বলে রাখি যে শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশবন্ত সিং এবং তার দলের লোকেরা জাহাঙ্গীরের লকেট সমেত চোরাই মালের অধিকাংশই উদ্ধার করেছিলেন। ডাকাত দলের 7 জন ধরা পড়েছিল, তবে টোটো সিং উধাও। কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাকাতির 2 দিন পরে সন্ধ্যাবেলা শ্রীমান মুহাবির সিংয়ের প্রবেশ। তার হাতে একটা হলদে কাগজ, হ্যান্ডবিলের মতো। অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি। টোটা সিং, বলল মুহাবির, তার চোখ জলজল করছে। টোটা সিং? কি বলছে ছেলেটা পাগলের মতো? স্পষ্ট দেখছি যে আমার ছবি, সেই গোঁপ, সেই ঝুলপি, সেই নাক, সেই চোখ। টোটা সিং, আবার বলল মুহাবির, ঠিক তোমার মতো দেখতে। রাস্তার দেয়ালে দেয়ালে ছবি আটকে দিয়েছে আজই দুপুরে। ধরে দিতে পারলে 2000 টাকা পুরস্কার। আমি সেই অবস্থাতেই কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের একেবারে সামনে এনে নিচের লেখাটা পড়ার চেষ্টা করলুম। বড় করে লেখা টোটা সিংয়ের নামটা পড়তে কোনো অসুবিধা হলো না, আর সেই সঙ্গে ছবির মাথার উপরে লেখা রিওয়ার্ড ₹2000। পুলিশ তোমায় ধরতে আসবে, বলল মহাবীর সিং। কিষণলাল বলল, ও পুলিশে বলে দেবে তুমি এখানে থাকো। ও দেখেছে দেয়ালের ছবি। আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না, জিভও জড়িয়ে আসছিল। তারই মধ্যে বুঝতে পারছি যে একটা বিশ্রী অবস্থায় পড়ে গেছি। চেহারায় যখন এত মিল, তখন গঙ্গারামও আমাকে উদ্ধার করতে পারবে কিনা সন্দেহ। শেষটায় হাতে হাত করা। ঘর থেকে বেরিয়ে টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার শীষমহলের বিছানায় শুয়ে পড়লাম, আর শোয়া মাত্রই অঘরে ঘুম।
পরদিন ঘুম ভাঙল পুরুষ মানুষের গলার শব্দে। ভারী গলায় কে যেন ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলছেন আমার ঘরের কাছেই। আমাদের ডেফিনেট ইনফরমেশন আছে এ বাড়িতে সে লোককে দেখা গেছে। আমরা সার্চ করে দেখতে চাই। 26টা ঘর এই হাভেলিতে, লুকোবার জায়গার কি অভাব আছে? আমি প্রমাদ শুনলাম। কথার সঙ্গে সঙ্গে পায়ের শব্দ এগিয়ে আসছে আমারই ঘরের দিকে। এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শোনা গেল। এ বাড়িতে টোটা সিং লুকিয়ে থাকবে আমার অজান্তে? এটা কি করে সম্ভব হয় ইন্সপেক্টর? দরজার বাইরের লোক। আমি বিছানায় কনুয়ে ভর করে শোয়া। আমার গলা শুকিয়ে গেছে, বুকের ভিতর ধরপড়ানি, এখনো মাথা ভার। কাল যে কি হলো এখনো বুঝতে পারছি না। চৌকাঠ পেরিয়ে এক পা ঢুকে এলেন উর্দি পরা দারোগা। আমার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে সরি বলে বেরিয়ে গেলেন। পায়ের শব্দ এবং কণ্ঠস্বর বারান্দার ডান দিকে মিলিয়ে গেল। আমার মাথা ভোঁ করছে। তাহলে কি কালকের ছবিটা মুহাবিদের আর একটা বিচ্ছুমি? শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্য? আমি বিছানা ছেড়ে উঠলাম। দেয়ালের দিকে চোখ গেল। দেয়ালে সর্বাঙ্গে আয়নার টুকরো, তাতে আমার মুখের ছায়া পড়েছে, একটা নয় অগণিতি। কিন্তু এ মুখ যে বদলে গেছে। আপনা থেকেই আমার হাতটা মুখের উপর চলে এলো। কোথায় আমার টোটা মার্কা তাগড়াই গোঁপ? আমি যে ক্লিন সেভেন, আর আমার মাথার চুলের একই দশা। এ যে প্রায় কদম ছাঁট। দোরগোড়ায় এখন দাঁড়িয়ে মহাবীর সিং, তার চোখে মুখে শয়তানি হাসি। কাল শরবতে কি ছিল? সে জিজ্ঞেস করলে কি ছিল? বাবার 4টে ঘুমের বড়ি। তুমি ঘুমানোর পর দাদার খুর দিয়ে আমি তোমার গোঁপ কামিয়ে দিই, আর কাঁচি দিয়ে চুল ছেঁটে দিই, না হলে তোমায় ধরে নিয়ে যেত। এখন ওরা বুদ্ধু বনে যাবে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম মুহাবিদের দিকে। এমন ফন্দির কি তারিফ না করে পারা যায়? আর যে সত্যি আমার বন্ধু, তার এর চেয়ে বড় প্রমাণ কি আর আছে? সাবাস মুহাবির। আমি এগিয়ে গিয়ে বন্ধুর পিঠ চাপড়ে বললাম, জিতে রহো। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।